মাছরাঙা। তোমাকে অভিবাদন। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আমি মেজর ওয়াকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাকে অভিবাদন অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, তাদের বীরত্বের কাহিনী আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। যিনি যুদ্ধ করেছেন, খেতাব পেয়েছেন, তিনি আপনার সামনে স্বয়ং আসবেন এবং তার যুদ্ধের কাহিনীগুলি বলবেন। আজকে আমরা এমনই একজন বীর যোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, মোহসেন আলী সর্দার, বীর প্রতীক। 1971 সালে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে মোহসেন আলী সর্দার অন্যান্য ছাত্রদের সাথে তাদের রেসপেক্টিভ জায়গায় তার দেশে চলে যান, দিনাজপুরের পার্বতীপুর। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে এবং মেহেরপুরে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের মধ্যে দিয়ে ওনার ভিতরে উনি বুঝতে পারেন যে দেশ মুক্তিযুদ্ধের দিকে যাচ্ছে। তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন 18 এপ্রিল 1971। অনেক যুদ্ধ করেছেন, দিনাজপুরের সেই ফুলবাড়ি থেকে হিলি পর্যন্ত। তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। যুদ্ধের শেষে, স্বাধীনতার পরে মোহসেন আলী সর্দার প্রথম ব্যাচ বিসিএস মুক্তিযুদ্ধ ব্যাচে যোগ দেন এবং পরবর্তীতে উনি বেশ কয়েকটা জেলায় উনি ডিসি ছিলেন এবং পরে উনি ডেপুটি সেক্রেটারি হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। কেমন আছেন আপনি? না, ভালো আছি। আপনি তো 7 নম্বর সেক্টরে, যেখানে দিনাজপুরের ওই বেল্টে বেশ কয়েকটা বড় বড় যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছিলেন এবং যেটার জন্য আপনাকে বাংলাদেশ সরকার বীর প্রতীক খেতাবে ভূষিত করে। এবং আমরা আপনার নাম সেই স্বাধীনতার ইতিহাসের অনেক জায়গায় পাই যেখানে আপনি যুদ্ধ করেছিলেন, অনেক বড় বড় যুদ্ধ। এখন আপনার থেকে শুনবো, আপনি যে মুক্তিযুদ্ধে যোগ দিলেন 71 সালে, ছিলেন ছাত্র। এটা আমাদের সামনে দর্শক যারা আছে তারা শুনতে চাবে আপনার কথাগুলো। 1971 সালের আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমসির পূর্ববর্ষের ছাত্র ছিলাম। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অসহযোগ আন্দোলনের কারণে এবং হরতালের কারণে সেনাবাহিনীর লোকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়। ফলে আমরা একদিন পরেই হল ত্যাগ করে যার যার জেলায় বা যার যার বাড়িতে আমরা চলে যাই। 15 মার্চ বা 16 মার্চের দিকে কিছু কিছু অবাঙালি আশেপাশের গ্রাম পুড়তে আরম্ভ করলো। মার্চের শেষের দিক একটি রাইফেল আমাদের বাসায় চলে আসে। সেটা হলো এক পুলিশের কাছ থেকে রাইফেল টেনে নিয়ে ফেলছে। ওই রাইফেলটি আমাদের বাসায় আসে। এই বিহারীরা যারা এখানে কি আপনার গ্রামের নিরীহ লোকদেরকে হত্যা করে? তখন ওরা করতো কি, ওই দূর থেকে গ্রাম জ্বালার আগে দূর থেকে ফায়ারিং করতো। ফায়ারিং করার পর লোকজন মানে যাতে মানে আক্রমণ না করে বা সরে যায়, তারপরে সে এরা আগুন জ্বালাই দেয়। যখন আমাদের গ্রামে আসে, পার্বতীপুর থানা থেকে প্রায় 1.5 কিলোমিটারের ভিতরেই যখন এসেছিল, তখন দূর থেকে যখন ফায়ার দিতেছিল, তখন ওই ফায়ারের আওয়াজ শুনে আমরা ওই রাইফেল নিয়ে তখন ওই গ্রামের মাথায় চলে আসি। এটা কোন মাসে? এটা মার্চের শেষের দিকে আর কি। ততদিনে মুক্তিযুদ্ধের একটা ধারা শুরু হয়ে গেছে। ওই সময় যখন আসে, এরা গ্রামের কাছাকাছি যখন এসে গেছে, প্রায় এই 200 গজের ভিতরে, তখন যখন আমরা ফায়ার করার ফলে এরা আর আসে নাই। যে ওইটার কারণে আর এই গ্রাম জ্বালাটা বন্ধ হয়ে গেল আর কি। আচ্ছা, পরবর্তীতে 26 মার্চের পরে তখন
ইপিআর হেডকোয়ার্টার দিনাজপুর, আমাদের ইপিআরদের যারা ছিল এরা রিভোল্ট করে ফেললো। রিভোল্ট করার পরে ইপিআর হেডকোয়ার্টার 2 দিনের ভেতর দখল করে ফেলছে আর কি। দখল করার ফলে তখন আবার কিছু মানে নন বেঙ্গলি যারা এর ভিতরে তারা হয় সৈয়দপুরের দিকে অথবা এই পার্বতীপুর দিকে মানে চলে আসতেছিল। ওই রাইফেল দিয়ে আবার আমরা ওই একজনকে আবার আহত করতে পারছি আর কি। 17 এপ্রিল যখন মুজিবনগর সরকার মেহেরপুরে গঠিত হয়, তারপরে আমরা তখন আরো ছাত্র আরো যারা মানে সবাই ইন্ডিয়া যাওয়ার জন্য ব্যস্ত, সবাই যে আমরা চলো ইন্ডিয়া যাই, গেলে ওখানে আরো অস্ত্র শস্ত্র পেয়ে ট্রেনিং হলে ট্রেনিং পাওয়া গেলে আমরা যুদ্ধে মানে যাব। আপনারা এখানে যারা ছিলেন, যারা ছাত্র, আপনি কতজন ছিলেন সর্বমোট ইন্ডিয়া আপনার ব্যাচে, আপনারা যারা ঢুকে গিয়েছিলেন আপনার সাথে? আমার সাথে আমি যখন প্রথমে যাই তখন আমার সাথে 10-12 জন ছিল। এই কামারপাড়া ক্যাম্পে ক্যাপ্টেন আনোয়ার স্যারের ওখানে যায় মুক্তিযুদ্ধে ক্যাম্পে। কয় তারিখে? এপ্রিলে, হ্যাঁ 20-22 হবে আর কি। এখানে বেশি আর তো সময় আমরা নষ্ট করে গিয়ে ক্যাপ্টেন আনোয়ারের কাছে গিয়ে যোগ দেন। রাইট। আমরা ওখানে ওই ক্যাম্পে জয়েন করার পর ক্যাপ্টেন আনোয়ার স্যার একদিন পিটি করতেছিলাম, ক্যাপ্টেন আনোয়ার স্যার সবাইকে ডাকলো, বলে যে তোমাদের ভিতরে যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে যারা আইসি পাস করছে তারা এখানে লাইনে দাঁড়াও। তখন আর কি আমরা লাইনে দাঁড়াইলাম। তার ভিতর আমাদের 5 জনকে বাছাই করে নিল, আমি, তারপর মোস্তফা রেজানুর, সাইদুর রহমান, আব্দুল হক আর মতিন নামে আর একজন ছিল, সে ব্যবসাতে। সুন্দর, সবার নাম মনে আছে। আমরা এই 5 জন তখন থার্ড বেঙ্গলের সঙ্গে আমাদের মানে থাকতে বললো যে তোমরা এই থার্ড বেঙ্গলের সঙ্গে পিটিও করবা, আর হইলো যে ইন্ডিয়ান আর্মি এবং আসবে, বিএসএফ এর লোক আসবে, তোমাদের সকালবেলা পিটি করার আসার পরে তোমাদের যত এক্সপ্লোসিভ আর হাতে নাতে গ্রেনেড খোলা বা গ্রেনেড করা, তারপর হলো এক্সপ্লোসিভ লাগানো, এক্সপ্লোসিভ ঠিক করা, স্পেশালাইজ ট্রেনিং গুলো যেভাবে দেওয়ার দরকার ওরা হাতে নাতে এগুলা শিকার ব্যবস্থা করছিল। 15 দিনের ভিতরে আমরা ট্রেনিং শেষ করার পরে আমরা জয়পুরহাটেও ফায়ার দিয়েছি, তারপর হিলিতেও দেওয়া হয়েছে, ডাঙ্গাপাড়ায় দেওয়া হয়েছে। ওই ট্রেনিং এর ফাঁকে ফাঁকে তখন ওই সন্ধ্যা 8টা-9টার দিক যায় ওইটা ফায়ার দেওয়া হইতো আর কি। 15 দিনের ভিতরে ইউ বিকেম মোর লেস রেডি ফর ওয়ার যাওয়ার জন্য। এখানে যে ক্যাপ্টেন আনোয়ার যে আপনাদের সাথে ছিলেন, উনি তখন চলে গেছেন, তখন তো ওনার সাথে আপনাদের আর যোগাযোগ নাই? না, আমরা উনি থাকাকালীনই আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনিং এ গেছি। উনি তো ওখান থেকে চলে গেছেন পরে থার্ড বেঙ্গল। পরে হ্যাঁ, থার্ড বেঙ্গল উনি যেহেতু চলে গিয়েছে, মানে থার্ড বেঙ্গলের অন্যান্য যারা ছিলেন আর কি, যেহেতু আসাম মেঘালয়ের দিকে চলে গেছে, উনি গিয়েছিল মেঘালয়, পার্ট অফ জেড ফোর্স, ফার্স্ট থার্ড বেঙ্গল এন্ড এইট বেঙ্গল মিলে। এইখানে আপনারা দিনাজপুরে এই যে আপনারা যে রয়ে গেলেন, এখন তো সেক্টর ফর্মের দিকে যাচ্ছে, তখন ফর্ম হয় নাই। এখান থেকে আপনার যুদ্ধটা কোন দিকে গেল? আমাদের তখন ট্রেনিংটা ওখানে হইলো যে ওই ট্রেনিং করার পরে ট্রেনিং তখনও শেষ হইলো না, পরে ট্রেনিং করলো কি, এই ট্রেনিং আবার আমাদের ফায়ারিং করার জন্য মালদাতে নিয়ে গেল। আবার মালদা মানে আমবাগানের ভিতরে, মানে টিলা বড় প্রায় 50-60 ফিট উঁচা টিলা, ওখানে আমাদের ফায়ারিং এর করার জন্য নিয়ে গেছিল ট্রাকে করে। ওখানে যে আবার এলএমজি মানে এসএলআর, তারপর হলো স্মল আর্মস, অল কাইন্ড অফ স্মল আর্মস অফ দ্য ফায়ারিং এসএন গান, তারপর ওই যে গ্রেনেড ওখানে প্র্যাকটিস করাইলো আর কি। ইত্য বছরে সেক্টর ওয়ারি ভাগ করে ফেলছে আর কি। সেক্টর 7 কমান্ডার হয়ে আসলেন কর্নেল নুরুজ্জামান। হ্যাঁ, কমান্ডার হিসেবে কর্নেল নুরুজ্জামান স্যার ওখানে। এই ট্রেনিং ক্যাম্পের থেকে আপনাদেরকে
সেক্টর 7 এর অরবিটে কোথায় আপনাদেরকে পাঠানো হলো? ওখান থেকে ওরা মেজর মুখার্জি ছিলেন আগে ওই ইয়ার দায়িত্বে আগে ট্রেনিং এর। উনি বললো যে তোমরা এক কাজ করো, এখানে তোমরা কোন দিকে গেলে তোমাদের সুবিধা হয়, তোমরা যেখানে যে যুদ্ধ করতে পারবে বা অপরিচিত জায়গায় তোমাদের পাঠাইতে হয় না, যেখানে তোমাদের সুবিধা হয় সেই জায়গায় বলো, আমরা সেই দিকে তোমাদের দিয়ে দেব। ওই সেই অনুসারে তালিকা করা হইলো। আমি তখন আর কি ওই আমার ভাগে পড়লো আর কি ইয়াতে 7 সেক্টরের সাব সেক্টর আঙ্গিনাবাদ। আঙ্গিনাবাদ। আপনার সাব সেক্টর কমান্ডার কে ছিলেন? রঞ্জিত সিং টেন্ডুলকার, 22 মারাঠা রেজিমেন্ট। কিন্তু তারা কি ডাইরেক্টলি কি সাব সেক্টর কমান্ডার, সেক্টর কমান্ডার আন্ডারে? ডাইরেক্ট সেক্টর কমান্ডার আন্ডারে? যেমন স্যারের আন্ডারে ছিল। পরে উনি চলে যাওয়ার পরে বোধহয় 15-20 দিনের পরে ক্যাপ্টেন সলমান সিং বাত, ম্যান অফ চণ্ডীগড়, সে আসলো আর কি। ওই সে মানে সাব সেক্টরের দায়িত্বে সে আসলো কমান্ডার হিসেবে। এখান থেকে আপনার যাত্রাটা শুরু। তাই এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। যুদ্ধের কাহিনীগুলি আসবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এসে শুনবো আপনার এই যে জায়গার কথা আপনি বললেন যেখানে সাব সেক্টর আসলে জয়েন করলেন আপনি, এখানে আপনার সেই যুদ্ধের কাহিনীগুলি আমরা এই ছোট্ট একটা বিরতি বলি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন। তোমাকে অভিবাদন, তোমাকে অভিবাদন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা চলে যাই মোহসেন আলী সর্দার বীর প্রতীকের কাছে। এই আঙ্গিনাবাদ সাব সেক্টর, এখান থেকে কিন্তু আপনাদের যুদ্ধের যাত্রাটা, এতদিন তো করলেন ট্রেনিং, মেড ইয়োরসেলফ ফিট, ব্যাটল ফিট যেটাকে আমরা বলি। এখন আপনার মুখ থেকে শুনবো যে এখন এই সাব সেক্টরটাকে গঠন, তারপর যুদ্ধের এই কাহিনীগুলো আপনার কাছে। প্রথমে আঙ্গিনাবাদ অরিজিনাল যে জায়গা, ওখানে ক্যাম্প মানে আমাদের সাব সেক্টরটা ছিল। তখন ইন্ডিয়ান আর্মি এরা সার্ভে করার পর দেখলো যে এটা সেফ না, তখন ক্যাম্প শিফট করে আবার আঙ্গিনাবাদ ওই ক্যাম্পের মানে সাব সেক্টরের নামেই থাকলো, কিন্তু মানে শিফট হয়ে আসলো বড়াহার। বড়াহার নামক জায়গা, রাস্তার ধারে। বড়াহার এটা এক, ওখানে এক ছোট হসপিটাল আছে ওর পাশে আর কি, মানে পুকুরের পারে ওখানে সেট করা হলো। উপর থেকে আদেশ আসলো আবার যে কিছু কিছু মানে মুক্তিযোদ্ধাদের ভিতরে পাঠানোর জন্য, হাইড আউট করার জন্য, হাইড আউট করবে, মানে একটা ছোট বেস তৈরি করার জন্য বাংলাদেশের ভিতরে মানে ভাগ ভাগ করা হইলো, কোথায় কোথায় যাবে, কোন কোন জায়গায় যাবে এবং কতটুকু অস্ত্র নিয়ে যাবে, এগুলো সব সেট করা। এই বেসগুলি কি পার্মানেন্ট বেস হবে, টেম্পোরারি বেস? এটা পার্মানেন্ট হবে, তবে হইলো যে দেশের পরিস্থিতি, পরিবেশ এবং ইয়া দেখি এটা আশেপাশে সরবে, বা মুক্তিযোদ্ধারা আমাদের ভিতরে গেলে কিভাবে সাহায্য করবে, মানে কিভাবে মানে আরো খানদের কি মানে আরো আক্রমণ কিভাবে করা যায়, ওই তথ্যগুলা তারা ওখানেও দিবে এবং আমাদের যারা ভিতরে আবার যাবে তাদেরকেও সাহায্য করার জন্য এটা। এবং খানেরা যেন আক্রমণ করার জন্য যেন বেশি ইয়া না করতে পারে, ক্ষতি না করতে পারে, সেই দিকেও আবার খেয়াল রাখতে বলছে। বেশিরভাগ আসলে মানে বেশিরভাগ আর্মি তখন তো মানে বর্ডারের সাইডে চলে এসেছিল, যার জন্য ভিতরে আর্মির সংখ্যা খুব কম ছিল আর কি। সৈয়দপুর ক্যান্টনমেন্টে কিছু ছিল, মেইন তাদের দিনাজপুর রংপুর মানে রোডে এদের মানে চলাচল ঠিক রাখার জন্য এরা মানে মাঝে মাঝে এরা একটা মানে ছোট আকারে, তার মানে মুক্তিযোদ্ধারা এইখানে যেহেতু পাকিস্তান আর্মিরা বর্ডারের দিকে যখন চলে আসলো, এই মুক্তিযোদ্ধারা ছোট ছোট বেস তাদের পিছনে চলে গেল, ভিতরে গ্রাউন্ডে আর কি, তাদের রাস্তাগুলি বিপজ্জনক করার জন্য এটা করা হয়েছিল আর কি। ওই আইডিয়াতে যে ওখানে সেখানে যাবে মানে এক্সপ্লোসিভ দিয়ে মানে ব্রিজগুলি উড়াবে, তারপর ইলেকট্রিক লাইন উড়াবে এবং পিলার উড়াবে, টেলিফোন লাইন ছুটে দিবে, টেলিফোন লাইন কাটবে, সব ব্যবস্থা করার জন্য ওইভাবে করা
হয়েছিল। এখন এই সেক্টর ইনিশিয়াল অপারেশন গুলি ইনিশিয়াল অপারেশন গুলি আমরা রাত্রে বেলায় থিনিস মোটর দিয়ে আমবাড়ি, তারপর হইল বনতাড়া, তারপর হইল আমতলি, এই আশেপাশের জায়গাগুলোতে প্রায় গোদাগাড়ি 2 দিন অন্তর, 1 দিন অন্তর, একদিন যদি একটাতে ফায়ার দিত ওটাতে আর দেওয়া হইতো না। ফিজিক্যালি এই মোটর ফায়ার ছাড়াও আপনারা যারা ট্রেন্ড হয়েছিলেন মুক্তিযোদ্ধা যারা, যে আপনি বলেন প্রায় 300-র মতো প্লাস আরো আসছিল, আপনারা কোনো স্ট্যাটিক কোনো টার্গেট, পাকিস্তানিদের টার্গেট গুলিতে আপনারা স্মল রেইড বা পিছনে গিয়ে এমবুশ করা এগুলি কিছু করেছিলেন ওখানটায়? পিছনে এমবুশ মানে কিছু করা হয়েছে, আমবাড়িতে করা হয়েছিল, টেলিফোন লাইন কেটে তারপর ওদের উপর আক্রমণ চালানো হয়েছিল আর কি। প্রায় এখানে ফুলবাড়ি এবং দিনাজপুরের এই রাস্তার প্রায় আক্রমণ করা হইতো। আপনাদের সাথে কি, আপনার মুক্তিযোদ্ধাদের সাথে কি রেগুলার ট্রুপস ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কেউ? ইপিআর তখন? ইপিআর তখন ইপিআর এর 3 জনের মতো ছিল আর কি, 3 জনের মতো। 3rd বেঙ্গলে ছিল নাইফ সুবেদার শহীদুল্লাহ। এখানে আপনার এই সাবসেক্টরটা রিঅর্গানাইজ করার জন্য আপনি একটা ডেফিনেট একটা রোল প্লে করেছিলেন। আপনি ওখানে সাবসেক্টরে আপনার মধ্যে এডজুটেন্ট ছিলেন ফর সাম টাইম। এডজুটেন্ট হিসেবে আপনি কি করেছিলেন? এডজুটেন্ট হিসেবে বেশিরভাগ সময় ওই মুক্তিযোদ্ধাদের কোন দিক দিয়ে পাঠাইতে হবে, ভিতরে পাঠাইতে গেলে এদের সাপোর্ট যদি আক্রান্ত হয় বর্ডারে, তাহলে কি মানে তাদের সাহায্য করার ব্যাপারে কিছু কিছু যখন পার হওয়ার যাবে, তা আগে মানে যখন তারা যাবে তার হয়তো 1 ঘন্টা আগেই হয়তো আশেপাশে 3 ইঞ্চ মোটর ফায়ার করে দেওয়া হয়তো, যাতে করে তারা সেফলি যাইতে পারে আর কি। আচ্ছা, এইরকম করা হইতো আর কি, এইভাবে করা হইতো। আর সেক্টর থেকে তো অস্ত্র লাগতো আর কি, মানে রায়গঞ্জ থেকে আবার যে ট্রাকে করে অস্ত্র নিয়ে আসা হইতো আর কি, ওখান থেকে 3 ইঞ্চ মোটরের শেল, তারপর হলো গ্রেনেড, যত এলএমজি, তারপর হলো রাইফেলের নিস্টান গান সব আনা হইতো। আপনি এডজুটেন্ট হিসেবে তো এই দায়িত্ব পালন করছেন, কোঅর্ডিনেশন যেটাকে বলে, কোঅর্ডিনেট করা যারা বাইরে ভিতরে যারা যাচ্ছে যুদ্ধের জন্য বা যারা যুদ্ধ করে ফেরত আসছে, এই যে আপনার এই যে তারা যাচ্ছে বা আসছে এবং তারা যে যুদ্ধগুলি করছে, আপনাদের সাথে মোড অফ কমিউনিকেশন কি ছিল? এতে মোড অফ কমিউনিকেশন আমাদের তো সেই সময় ওয়্যারলেসও ছিল না। আমরা কিছু মানে লোককে এটা আবার বলা ছিল যে ওখানে কোনো সমস্যা হইলে কি সমস্যা হয় লোক পাঠায়, মানে লোক দিয়ে জানানোর জন্য বলা ছিল আর কি। এটাই করা হয়তো, মানে ডাক পিয়ন টাইপের আর কি, বা কুরিয়ার হিসেবে পাঠানো হইতো, যাইতো, খবর দিত, আবার খবর ওরা কি অবস্থায় আছে সেটা বলতো, মানে কোন দিকে কার কি পজিশন, কোন অবস্থায় আছে, স্টেশনে কেমন আছে বা রাস্তাঘাটে কেমন আছে, কোন জায়গায় কেমন আছে, বা রাজাকারেরা কোথায় আছে, রাজাকারের অ্যাক্টিভিটিস কেমন, সবগুলাই এরা বলতো। এখানে আপনি ধরেন অক্টোবর মাসের দিকে 1971 সাল 9 অক্টোবরের পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচ অফিসার্স কমিশন হয়ে তার প্রতিটা সাবসেক্টর বা ব্যাটালিয়নে পোস্টেড হলো। আপনাদের সেক্টরে কিছু ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, ইয়াং ব্রিডের আসছিল আপনাদের এখানে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেকেন্ড লেফটেন্যান্ট। এখানে তারা আসার পরে তারা যখন সাবসেক্টরের দায়িত্বগুলি পেলেন, তখন যে যুদ্ধের ওদের সম্বন্ধে কিছু বলেন না? তারা ট্রেনিং শেষে 7 সেক্টরে লেফটেন্যান্ট কাসার ভাই উনি আসছিলেন, আমিনুল ভাই উনিও লেফটেন্যান্ট আমিনুল ইসলাম, উনিও মেজর হিসেবে মানে রিটায়ারমেন্টে গেছে, বিডিআরও ছিল আর কি দায়িত্বে। তারপর হইল লেফটেন্যান্ট সাইফুল্লাহ, এই কয়েকজন আমাদের এই 7 সেক্টরের এই পাশে মানে ছিলেন আর কি। এদের আপনার এই সাবসেক্টরটা কে কার অধীনে গেল? হু বিকেম দ্য সাবসেক্টর কমান্ডার? সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন সলমান সিং বাতেই ছিল আর কি। ও কি একদম স্বাধীনতার যুদ্ধ শেষ পর্যন্ত সেই ছিলেন আর কি সাবসেক্টর কমান্ডার হিসাবে, উনি ছিলেন আর কি। আপনাদের বিরাট একটা যুদ্ধ যেটা আঙ্গিনাতে, সরি যেখানে আপনার সাবসেক্টর যেটা
ওই জায়গাটার নামটা, যেখানে আপনারা যুদ্ধ করেছিলেন, বিরাট বড় একটা যুদ্ধ হয়েছিল, তো বনতাড়া, ফুলবাড়ি এবং দিনাজপুরের মাঝামাঝি। মাঝামাঝি বনতাড়া। বনতাড়া। আমরা ছোট্ট একটা বিরতি পরে শেষ শুনবো সেই যুদ্ধের কাহিনীটা। এটা আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা কিভাবে অর্গানাইজ করেছিলেন যুদ্ধটা, পাকিস্তানের কে কত ছিল ওখানটায়, ইনফরমেশনটা কি ছিল, এবং যুদ্ধটা কতক্ষণ, মানে কি ধরনের যুদ্ধটা হয়েছিল। এটা ইট ওয়াজ, আই নো দ্যাট ইট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটাক আপনারা লঞ্চ করেছিলেন। ওই সময় একটা ছোট্ট বিরতি পরে শেষ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তোমাকে অভিবাদন, তোমাকে অভিবাদন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা চলে যাই মোহসেন আলী সর্দার বীর প্রতীকের কাছে। আপনি এখানে এই বনতারাতে একটা বিরাট একটা বড় যুদ্ধ হয়েছিল, আমরা জানি সেই যুদ্ধের জন্য আপনি খেতাব পেয়েছিলেন বীর প্রতীক, এবং এই যুদ্ধের এই বর্ণনাটুকু, আপনার ফোর্সের কম্পোজিশন, আপনার কতজন ছিলেন, ইনফ্যাক্ট এটা একটা ছোট একটা আউটপোস্টের উপরে আপনাদের একটা হামলা ছিল, ওইটা ছিল বিওপি বোধহয়, বিএপি, পাকিস্তান সেনাবাহিনীর একটা বিওপি পোস্টের মধ্যে তারা সব ইন ডিফেন্স। এই জায়গাটা আপনারা অ্যাটাক করার আগে এই যে প্ল্যানিং পর্বটা, কিসের বেসিসে আপনারা প্ল্যান করেছিলেন, এবং হাউ ইউ হ্যাড গন ফর দ্য অ্যাটাক, ওটা সম্বন্ধে কিছু বলেন। এটা এমনই একটা জায়গা, এটা যেমন মুক্তিযোদ্ধাদের জন্য মানে যেমন গুরুত্বপূর্ণ, এবং পাকিস্তান সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, এবং যুদ্ধের জন্য ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটা যদি দখল আমরা না করি বা ওইটাকে যদি না উঠাইতে পারি, তাহলে আমাদের মুক্তিযোদ্ধাদের সামনে অগ্রসর হওয়ার মানে প্রতিবন্ধকতাই ওইটা ছিল আর কি। বেশিরভাগ আমাদের অন্য জায়গা দিয়ে যাওয়ার প্ল্যান মানে সুবিধা আছে, কিন্তু এটা থাকার কারণে আবার আমাদের মুক্তিযোদ্ধাদের প্রাণহানিরও সম্ভাবনা ছিল আর কি। যার কারণে আমরা এইটাকে খুব গুরুত্বের সহকারে এটা নেই, এবং এদের ওই বিউপিটা আমরা আক্রমণ করার পূর্বে আমরা আগে রেকি করছি, দিনের বেলা রেকি করছি, রাত্রের বেলা রেকি করছি, বিকালে রেকি করা হয়েছে, এবং সন্ধ্যায় রেকি করা হয়েছে, সকালে করা হয়েছে। মানে এদের ফোর্সের মুভমেন্ট বা কতজন থাকে বা কতজন মানে যাচ্ছে বা আসতেছে, এগুলা পুরা দমে ইয়া করা হয়েছে আর কি। মানে খুব কাছে থেকে কাছা থেকে দেওয়া গেছে, বাইনোকুলার থেকে দেওয়া গেছে, এবং আবার ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টারও সাহায্য নেওয়া হয়েছিল, এয়ার ফটোগ্রাফি, এটাও নেওয়া হয়েছিল আর কি। নিয়ে তারপর প্ল্যান করা হইলো যে এই আক্রমণ তো করতেই হবে, কয়টার সময় করা হবে, কিভাবে করা হবে, এবং কতজন থাকবে, এটা ঠিক করা হলো যে ম্যাক্সিমাম 50 থেকে 55 জনের একটা দল ঠিক করতে হবে, যেটা কমান্ডার ছিলেন আপনি, যেটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি এটা ঠিক করলাম যে ওদের যে পজিশন তার সামনেও দেওয়া হইলো, আবার বাঁয়ে দেওয়া হইলো। এই বনতাড়া বিওপিটা ছিল মানে অবস্থানটা এটা দিনাজপুর এবং ফুলবাড়ি রাস্তার মোহনপুর ব্রিজের ঠিক 500 গজ দক্ষিণ পশ্চিমে এই বিউপিটা। এর আবার মুক্তিযোদ্ধাদের জন্য একটা সুবিধা ছিল, এর আবার একটা সুবিধা ছিল, পাশ দিয়া নদী এমন ভাবে আসছে যে এটা নদী ইন্ডিয়ার দিক গেছে, এবং হইল মানে বাংলাদেশের অংশটা ওটা মানে বিউপি হিসেবে আছে ওই পাশে। একটা নদী এমন ভাবে আসছে যে এখানে বিউপিটা এইদিকে হলে আমাদের সুবিধা ছিল, মানে যে কোনো ইয়াতে এটার আবার মানে যাদের হাতের মানে জোর ভালো বা তারা গ্রেনেড থ্রো করলেও মানে যাবে বিউপি পর্যন্ত আর কি, এমনও ইয়া ছিল, সুবিধা ছিল আর কি। এই টাইমটা সিলেক্ট করুন, কটার সময় আপনারা অ্যাটাকটা লঞ্চ করবেন? আমরা ঠিক করলাম, এখানে দেখা গেল যে এদের
মুভমেন্টটা 9টার ভিতরে খুব একটা মানে এরা কোনো দিক যায় না, ওখানে মানে ক্যাম্পে ইয়াতেই থাকে। কি রাত 9টা না সকাল 9? রাত 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 9টা, রাইট। রাত 9টার দিকে করা মানে যায় না। তবে হইলো যে প্ল্যানটা হইলো যে আমরা ঠিক 1টার পরে মানে মানে রাত 1টা। রাত 1টার দিকে আক্রমণ করা হবে। সেই হিসেবে এলএমজি নেওয়া হইলো, আর সবাইকে SLR 303 রাইফেল খুব কম দেওয়া হইলো আর কি, না হইলে নয় সেটা। আর হইলো গ্যানেটও দেওয়া হইলো। সব দেওয়ার পরে আমরা সেই রাত 10টা-11টার দিকে আমরা ইন্ডিয়ান বিওপি সমজিয়া ক্যাম্প আর কি, সমজিয়া ক্যাম্প বিওপি ছিল ওদের, ওখানে আসে আমরা সবাই একত্রিত হইলাম আর কি। সাবসেক্টর থেকে বাসে উঠে সব অস্ত্র গোলা বারুদ নিয়ে ওখানে রাত্রে ওই জায়গা থেকে ওইটা পজিশনে দূর মানে বন্তারে বিওপি ডিসটেন্সটা 500 গজ 500 গজ কাছাকাছি। কাছাকাছি, খুবই কাছে। এই গাড়িতে আসলে নিশ্চয়ই হেডলাইট বন্ধ করে আসছিলেন। বন্ধ করে। তো এখন আর আসার পরে ওখানে ওই বিএপিতে থাকার পর যারা যারা কোন জায়গায় কে পজিশন নিবে, এটা আমার সঙ্গে যারা ছিলেন আর কি মুক্তিযোদ্ধা, এদেরকে দিনের বেলায় দেখাই দেওয়া হয়েছে আর কি, যে তুমি এই জায়গায় এতজন নিয়ে থাকবা, তোমার কিন্তু এইটা দায়িত্ব থাকবে। আর আমি আমার পজিশনটা ছিল ওই বিওপি আর পাশের বিওপি মানে ইয়ার আর একটা আমতলী বিওপি, এর মাঝামাঝি জায়গায় আমার ওখানে। আমতলা বিও তো পাকিস্তানিরা ছিল ওখানে ছিল, আর এখানেও ছিল, বন্ধুরা তো ছিল। হ্যাঁ ছিল। পরামর্শটা ছিল যে দুইটাই যদি এই দিকে আবার মানে রিএনফোর্স করে আবার এই যে আমতলী বিওপি থেকে, তাহলে তো আবার ওই দিকেও আবার ইয়া করতে হবে আর কি, একটু হলো আটকাতে হবে। তো So you had another party? হ্যাঁ, ওই স্পেশাল টাস্ক ওর সময় থার্ড বেঙ্গলের আরেকজন আর দুইজন ছিল আর কি, নাইব সুবেদার শহীদুল্লাহ সাহেব আর হাবিলদার আব্দুল হাকিম, রাইট। ওনারাও ছিল আর কি। ওই ওনাদের দুইটা সেকশন দেওয়া হয়েছে আর কি। ঠিক রাত 1টার দিকে আর 3 ইঞ্চ মোটর মানে ফায়ারিং শুরু করা হইলো আর কি। বলা হয়েছিল যে 3 ইঞ্চ মোটর ফায়ারিং শেষ মানে জয় বাংলা বলে আক্রমণ করবে। জয় বাংলাটা ছিল আমাদের একটা স্লোগান, আমরা যুদ্ধের সময় এটা দিয়ে যত জায়গায় অপারেশন করেছি, জয় বাংলা এই স্লোগানটা দিয়ে আমরা যুদ্ধে হামলা করতাম। বলে যে আওয়াজ তুলতে হবে জয় বাংলা বলে, আওয়াজ তুলে তারপর এইটা আর কি যত জোরে আওয়াজ করা যায় এই বলে তখন আর কি রাত ঠিক 1টার দিকেই আর কি 3 ইঞ্চ মোটর প্রথমবার কয়েকটা ফায়ার করার পরে একটু থামা ছিল আর কি। 20টা শেলিং এর পরে তখন আর কি জয় বাংলা বলে মানে মানে জয় বাংলা গাড়ি মানে ক্যাম্প ফুল অ্যাসল্ট করার জন্য ইয়া করা হইলো। আর এক সাইড থেকে যে দিক থেকে যাওয়া হবে ওই দিক থেকে মানে অ্যাসল্ট করতে যে দিক থেকে যাওয়া হবে, আর অন্য পাশ থেকে যাতে গুলি না গেলে ওদের ক্যাম্পের দিকে গুলি করার জন্য আরেক দিক থেকে মানে পজিশন ইয়া করে দেওয়া হলো, মানে কভারিং ফায়ার দেওয়া। হঠাৎ করে আমাদের নাইব সুবেদার সাহেবের গুলি লেগে গেছে আর কি। তবে এদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক পিপুল সব মিলিয়ে এদেরও ক্ষয়ক্ষতি হয়েছে যথেষ্ট। ওদের এখানে আপনাদের ওই অ্যাটাকটার পরে পাকিস্তান সেনাবাহিনী যে বন্তারা তারা কি ওখান থেকে থাকে না, ওখানে উইথড্র করে চলে যায় তারা পরে? না, পরে সেই দিন পরের দিন কোনো খবর মানে ইয়া করা হইলো, সেদিন ছিল না। পরে আবার আসছে, আবার ওই ক্যাম্পে আবার তারা আসছে আবার। আমরা 21শে নভেম্বরে ওই বন্তাড়া বিওপি আবার আক্রমণ করি। সেটাই ছিল আমাদের কনভেনশনাল ওয়ার ফার্স্ট মানে এই আক্রমণে আবার এটাকে মানে মানে দখল করে একেবারে দখল করে। ওইটা কমান্ডার কে ছিলেন আপনি? ওটা কমান্ডার আপনি যুদ্ধ করেছেন। এখন এলে যে এই ভাবে করার পরে তো ওইটা দখল করার পরে এই দিকে তখন আবার 3 তারিখের পরে তো তখন পুরা দমে আরম্ভ হয়। তখন ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্ক আমাদের সাপোর্ট, তখন আর কি
ফুলবাড়ি দিয়ে আপনারা ইউ মুভ টুয়ার্ডস পলাশবাড়ি পলাশবাড়ি। ইয়াতে হইল কি বলে দিনাজপুর ফুলবাড়ির ওই যে বনতারা ক্যাম্পের পাশে যে ওই নদীটার উপরে যে ব্রিজটা ছিল এইটার একটা মানে অংশ মানে ইয়া দিয়া এক্সপ্লোসিভ দিয়ে এটা উড়াই দেওয়া হলো আর কি। কে উড়ালো এটা? এটা আমরা উড়াইছি, আপনার তো ট্রেন ছিলেন। আমরাই উড়াই দিয়েছি। তার কারণ হলো যে এইদিকে তো এদের মানে ভাগছে, ওটা ইজি উড়াই দেওয়া গেছে। এটার কোনো এই সমস্যা বনতলা যুদ্ধে এই দুইটা যুদ্ধ আপনাদের এখানে, প্রথমটা তো মানে পার্টলি সাকসেসফুল, পরেরটা ফুললি সাকসেসফুল অপারেশন যেটাকে বলে। আপনার ক্যাজুয়ালিটি হয়েছিল কেমন? 3-4 জন গুলি লাগছে, মরে নাই কিন্তু গুলি লাগছে আর কি, আহত হয়েছে। এদিকে আবার বালুরঘাট হসপিটালে নিয়ে গেছে। এখন আপনাদের সাবসেক্টর যারা ট্রুপস যারা ছিলেন আপনারা, বা 7 সেক্টরে যারা ছিলেন, কারণ নুরুজ্জামানের আন্ডার কমান্ড ভিন্ন সাবসেক্টর, তাহলে ইন্ডিয়ান অরবিট মিলে একটা ফোর্স গঠন করা হলো, যে ফোর্স মানে উইথ এ কমন টার্গেট, যে সাইদপুর দখল করো, রংপুর দখল করো, বগুড়া দখল করো। তো এদের যে ট্রুপস যে বডিটা যেটা পলাশবাড়ির দিকে যাচ্ছিল ফুলবাড়ি হয়ে, আপনি কি ওই ট্রুপসের সাথে আপনাদের ওই অরবিটে জয়েন করলেন আপনারা? ইন্ডিয়ান আর্মির সঙ্গে তখন আমাদের মুক্তি বাহিনীর যারা ছিলেন আর কি, এটা কোঅর্ডিনেট করতো আবার মুক্তিযোদ্ধা এবং হইল যে ওদের ইন্ডিয়ান আর্মির একজন কোঅর্ডিনেটর ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন রামপাল। এই ওদের সাথে তখন আপনারা মুভ করেছিলেন। আমরা এটা ছোট্ট একটা বিরতি পরে সেটা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তোমাকে অভিবাদন, তোমাকে অভিবাদন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা চলে যাই মোহসেন আলী সর্দার বীর প্রতীকের কাছে। যুদ্ধের প্রায় শেষ দিকে ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর আমরা মুক্ত করি বাংলাদেশকে। এখান থেকে যখন ভারতীয় বাহিনীরা যখন একটা ফোর্স আপনার দিনাজপুর, ফুলবাড়ি, পলাশবাড়ির দিকে মুভ করছে, এইখানে আপনারা যারা সেক্টর ফোর্স ছিলেন, বাংলাদেশ সেক্টরের ট্রুপস যারা আপনারা, কর্নেল নুরুজ্জামানের নেতৃত্বে ছিলেন আপনারা, আপনাদের কি ভূমিকাটা ছিল এদের গাইড করার ব্যাপারে? যেহেতু আমার বাড়ি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায়, এবং ফুলবাড়ি এবং দিনাজপুর যেহেতু আমাদের এগুলো পরিচিত জায়গা, কোন রাস্তা কোন দিক দিয়ে গেছে, কোথায় ব্রিজ আছে, কোথায় নদী আছে, কোথায় গেলে অসুবিধা হবে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, আর পাকিস্তান আর্মির পজিশন কোন জায়গায়, আমরা কোন দিক দিয়ে গেলে এটার আমাদের সুবিধা, ক্যাজুয়ালিটি কম, সমস্যা নাই আর কি। সেই সুবাদে মানে ম্যাপের উপরে যেটা আমরা বলছি যে এই রাস্তা, ওরা ম্যাপের উপরে আবার দাগ দিছে যে অ্যারো হেড দিয়ে এই দিক দিয়ে যাবে। আমরা যেভাবে বলছি ঠিক সেইভাবে অগ্রসর হয়েছে। এবং 3রা ডিসেম্বরের পরে যখন মুভ করা আরম্ভ করলো, তখন তো ট্যাঙ্ক বাহিনীর সাথে একেবারে ট্যাঙ্ক, আর্টিলারি সহ, মানে এয়ার সাপোর্ট, যখন ট্যাঙ্ক সব নেওয়া হলো, ট্যাঙ্কের সঙ্গে আমিও ক্যাপ্টেন সলমান সিং বাত কোথায় মানে ট্যাঙ্ক লুকাবে সেই জায়গায় রাত্রেবেলায় 8টার দিক ট্যাঙ্ক সব নিয়ে যায়, সব জঙ্গলের ভিতরে ঢুকাইয়া এখন রাখা হইলো ঠিকঠাক মতো। আর্টিলারিরও কিছু মানে শর্ট রেঞ্জ যেগুলা সেগুলাও সেট করে রাখা হলো। কিছু লং রেঞ্জের গুলা ইন্ডিয়াতেই থাকলো, সাইডে বর্ডারের সাইডে, ওখান থেকে ইয়া করবে। সাথে যেগুলা শর্ট যেগুলা সেগুলা সাথেই ছিল আর কি। ফুলবাড়ি যাওয়ার আগে এরা ওখান থেকে কিছু মানে থিনিস মোটর ফায়ার দিল আর কি। ওটা মানে ভাগার কারণে ফায়ার দিচ্ছে আর কি, ভেঙে যাচ্ছিল। ওই সময় ভাগার আগে ওই ফুলবাড়ি এবং দিনাজপুর, ফুলবাড়ির মানে ইয়ার সাথেই আর কি, বাজারের সাথে আর কি, ওখানে একটা নদী ছিল, নদীর ব্রিজটা এরা উড়াই দিয়ে গেল আর কি। উড়াই দেওয়া গেল। তারপর ইঞ্জিনিয়ারিং, আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের যারা ছিল, ক্যাপ্টেন ইকবাল, হায়দ্রাবাদ বাড়ি, সে আবার এইটার দায়িত্ব ছিল ফ্লোটিং ব্রিজ করার জন্য। ও সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় মানে সঙ্গে উড়ার সাথে সাথে এইদিকে যখন আর্মি চলে আসছে, তখন আর কি ওই ফ্লোটিং ব্রিজ
সাথে সাথে বানাই ফেললো। তারপর ওখান থেকে ফুলবাড়ির মানে রেল লাইন, যেটা পার্বতীপুর থেকে খুলনা যে রেল লাইন বা পার্বতীপুর থেকে কলকাতা যে লাইন আর কি, ওই লাইন তখন মানে সব খুলি ফেলা হইলো ওই ফুলবাড়ির ওখানে। খুলি ফেলে তখন ইয়া করা হইলো আর কি, ওই দিক দিয়ে মানে ওই কাঁচা রাস্তা দিয়ে তখন অগ্রসর হওয়া। পলাশবাড়িতে যখন উঠা হইলো, পলাশবাড়ির আগেও আবার আরেকটা ফ্লোটিং ব্রিজ করতে হয়েছে আর কি। ফ্লোটিং ব্রিজ ওখানে কোর্স করার পরে ট্যাঙ্ক সব সাবসিকুয়েন্টলি আপনার 16 ডিসেম্বরের আগেই তারা 13 তারিখে বগুড়া দখল করে, বগুড়া দখল করে 13 তারিখে বগুড়া দখল হয়ে গেছে। So, সেখানে আপনাদের দুইটা ভূমিকা ছিল, একটা ছিল যুদ্ধ করা এবং ইনিশিয়ালি ইন্ডিয়ান আর্মি আসার আগে এটা বলে টার্গেটটাকে সফেন আপ করে দেওয়া, দখল করা, ওদের মোরালটাকে ধ্বংস করে দেওয়া। তারপর যখন ইন্ডিয়ান আর্মি যখন আসলো ওদের সাথে সাথে তারা এত বড় একটা রেজিস্ট্যান্স পায় নাই। এবং সকল দর্শক আসসালামু আলাইকুম। আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই সূচনাতেই, উনি ছিলেন একজন অত্যন্ত বড় একজন অ্যাথলেট। পাকিস্তানের সময় হাই জাম্পে 6 ফিট 2 ইঞ্চি কভার করে উনি জাতীয় রেকর্ড করেন। তো এই ছিলেন মোহসেন আলী সর্দার, এবং আপনার পাকিস্তানে অনেকগুলি জায়গায় গেছেন, খেলেছেন। হি ওয়াজ এ ভেরি গুড অ্যাথলেট, একজন অ্যাথলেট, পরে টার্ন ইনটু এ ভেরি গুড ওয়ারিয়ার। আমরা তার উন্নতি কামনা করি। এখন রিটায়ার্ড লাইফে আছেন, আমরা চাই উনি যেন ভালো থাকুক, সুন্দর থাকুক। এবং উনি যুদ্ধ করেছেন, ওনার আন্ডার কমান্ড যারা ছিলেন, যারা ট্রুপস ছিলেন, সবাই সাথে একটা সুন্দর একটা সম্পর্ক ওনার ছিল, এবং তারা মিলে, সবাই মিলে এই দেশ স্বাধীন করার জন্য বিরাট একটা অবদান রেখেছিলেন। আমরা তাদের অবদানের জন্যই আমরা জানি আমরা ওই দেশটাকে স্বাধীন একটা দেশ হিসেবে পেয়েছি। আমরা তাদেরকে সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আর যারা দেখছো, যারা নতুন প্রজন্ম, তোমাদেরকে একটা কথাই বলবো সব সময়, এদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশি ইতিহাস তোমরা জেনো, তোমরা পড়ো। মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের একটা ইতিহাস, যেই ইতিহাসের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি। যারা জীবন দিয়ে তোমাদেরকে একটা দেশ দিয়ে গেছে, তাদেরকে তোমরা মনে রেখো, শ্রদ্ধা করো। যেই দেশ তার বীরকে শ্রদ্ধা করতে জানে না, আমি সবসময় একটা কথা বলি, যেই দেশ তার বীরকে শ্রদ্ধা করতে জানে না, সেই দেশে বীরের কোনদিন জন্ম হয় না। সুপ্রিয় দর্শক, আমরা আগামীতে আরেকজন বীর যোদ্ধাকে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।